বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, আমি জুলহাস জুবায়ের আছি। সকালটা যেভাবে শুরু করতে চাই সেভাবে শুরু করতে না পারলেও কোনো না কোনোভাবে তো আমাদের দিন শুরু হয়। তবে কিছু মানুষের দিন স্বাভাবিক কোনোভাবে আর শুরু হয় না। একটা নির্দিষ্ট সময়ের পর তাদের জীবনের স্বাভাবিক গতিধারা বদলে গেছে। আমাদের অনেকের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যখন পরিবার, প্রিয় মানুষ, প্রিয়জনদের শূন্যতা আমাদের একরকম তাড়নার তৈরি করে, যেই তাড়না থেকে আমরা কেউই মুক্ত নই। কারণ পরিবার বিচ্ছিন্ন আমরা কেউ খুব বেশি দূর এগোবার সক্ষমতা রাখি না। সকাল হারিয়ে গেছে 2018 সালে। তখন থেকে আজ অবধি তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরে অনেকগুলো বছর পার হয়ে গেছে, 18 থেকে 26, 8 বছর। তার বর্তমান কি অবস্থায় সে আছে, এই গল্প আমাদের অনেকের কাছে জিজ্ঞাসা। শুধু সকাল না, তামিম নিখোঁজ, সকাল, তামিম, এরকম আর অসংখ্য শিশু প্রতিদিন আমাদের এই ব্যস্ততার কোনো একটা পর্যায়ে তো হারিয়ে যায়। আমাদের ব্যস্ততার এই গল্পের কোনো একটা পাতায় খবর হিসেবে চাপা পড়ে যায়। আমরা কেউ মনে রাখি, কেউ মনে রাখি না। তবে বাস্তবতা হচ্ছে কিছু মানুষ তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করেন যেন হারিয়ে যাওয়া মানুষগুলোকে আমরা কোনো না কোনোভাবে খুঁজে পাওয়ার একটা রাস্তা তৈরি করতে পারি। এরকম তিনজন চমৎকার অধিকার কর্মী আমার সাথে আজ আছেন। ডান থেকে পরিচয় করাতে চাই, আমাদের সাথে আছেন সাদাত রহমান, যিনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন শিশু অধিকার কর্মী হিসেবে পরিচয় দিতে। আছেন আমাদের সাথে সিজদা ইসলাম, যিনি ওই যে একইভাবে শিশু অধিকার কর্মী হিসেবে স্বাচ্ছন্দ্যের পরিচয় তার। এবং একই সাথে আছেন আমাদের সাথে শাকিল হোসেন, যিনি সমন্বয়ক মুন পরিবার। তিনজনকে শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার অনেক চিন্তিতও আছি। কারণ আপনারা জানেন যে আমরা হয়তোবা আগামীকাল, গতকালকে আপনারা সবাই হয়তোবা অ্যালার্ট পেয়েছেন, মুন অ্যালার্ট নেয়ার ইউ ফেসবুকে, মেটাতে। তো এই বাচ্চাটা এই 3 দিন হলো আজকে মিসিং পাবনা থেকে। তো অনেক কম, মানে আমাদের এই পোস্ট করার পরে আমাদের কাছে অনেক পেজে মেসেজ আসতেছে, বাবা মায়েরা তাদের ইনফরমেশন দিচ্ছে বাচ্চা হারায় গেছে অনেক দিন ধরে। তো এইটা নিয়ে যেমন চিন্তিত, আবার আমরা মেটা সহযোগিতা পেয়েছি, সাউথ এশিয়া ফার্স্ট কান্ট্রি যারা মেটা আমাদের সাথে পার্টনারশিপ করেছে, যে বাচ্চা হারাই গেলে আশেপাশে 160 কিলোমিটার সবার কাছে অ্যালার্ট পৌঁছে দিবে। মেটা আমাদেরকে সহযোগিতা করছে আন্তর্জাতিকভাবে, এটার জন্য আবার খুশিও যে আমরা সাহসটা পাচ্ছি। তার মানে অনুভূতিটা মিশ্র, তাই তো? স্যার, একটা বিষয় কিন্তু বিস্ময়, আমরা জানি পশ্চিমা উন্নত বিশ্বে মুন অ্যালার্ট খুব কমন একটি বিষয়, তাই না? অ্যাম্বার অ্যালার্ট খুব কমন একটি বিষয়। আমরা জানি কমিউনিটির সবার কাছে একটা মেসেজ পৌঁছে যায়। কেউ যদি অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে যায়, কারো খোঁজ না মিলতে থাকে, কিংবা পরিবার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যদি কাউকে খুঁজে না পান, পুরো সামাজিকভাবে জানাবার একটা সুযোগ থাকে। সেই একটা জায়গায় বাংলাদেশে শুধু না, সাউথ এশিয়ার প্রথমবারের মতো কোনো একটি দেশ। আমরা যদি সেই সমাজ বাস্তবতাটা চিন্তা করি তাহলে প্রেক্ষাপট একদমই ভিন্ন। তো শাকিলের কাছ থেকে আমরা বিষয়টি একটু শুনি। বাংলাদেশের প্রেক্ষাপট একদম ভিন্ন। অনেক জনগণ, প্রত্যেকটা জনগণ মানে একটি সিসি ক্যামেরা। আমরা চাইলেই চোখ দিয়ে দেখতে পারি, চাইলেই বুঝতে পারি। এই বাস্তবতাও শিশু হারিয়ে যায়। এখানে প্রতিবেশীর বাসায় কি রান্না হলে এটা অনেকবারই বলে দিতে পারে, কিন্তু চোখের সামনে দিয়ে একটা জলজ্যান্ত মানুষ হারিয়ে যায়, আমরা কেউ বলতে পারি না। কি মনে হয়, কেন পারি না? আগ্রহ কম আমাদের, আমাদের কিছু যায় আসে না? আগ্রহ কম বলতে সেটা না, ধরেন আমরা গুরুত্ব দিচ্ছি না। ধরেন আমাদের মুন অ্যালার্ট, যে অ্যালার্টটা জারি হচ্ছে, এই অ্যালার্টটা সবার কাছে পৌঁছাচ্ছে। আমরা ভিডিও করতেছি, তারপর অ্যালার্ট জারি করতেছি, সবার কাছে পৌঁছাচ্ছে। ধরেন আপনার ফেসবুকে আসতেছে, তখন আপনি কি করতেছেন? ওটাকে সাধারণ একটা পোস্ট মনে করে ইনস্টল করে চলে গেলেন। আমাদের কাছে একটা শিশু নিখোঁজ, সাধারণ ধরেন আপনি বলতে পারেন যে একটা শিশু নিখোঁজ হয়েছে, এটা একটা সংখ্যা মাত্র। আসলে কি এটা সংখ্যা? না, একটা সংখ্যা। আপনি ভালো বলতে পারবেন, আপনার পরিবারে আপনার ছোট বোনকে আপনি হারিয়েছেন, নিখোঁজ হয়েছে। আমার বোন হারাইছে বিধায় আমি আমার হাজারো বোনের প্রতিনিধিত্ব করার জন্য আমি কাজ করতেছি। হাজারো পরিবারের কান্না, হাজারো পরিবারের অপেক্ষা নিয়ে আমি আছি, যাতে করে ওই শিশুটা সুরক্ষা পায়। আমাদের দেশে শিশু সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নাই। এই যে আপনি আমাকে বললেন, আমরা আসলে আমরা নিজেরা কতটা সচেতন। আমরা যে একটা নিখোঁজ পোস্ট দেখছি, পোস্ট দেখার পর আমাদের পদক্ষেপটা কী হয়েছে? আমরা কি পরিবারের সাথে কথা বলছি? কেউ নিজ দায়িত্ব থেকে, আমরা তো সামাজিক জীব, মানুষ, একে অপরের পাশে দাঁড়ানোর কথা, আমরা কি সেটা করতেছি? এই যে শিশুগুলো হারাচ্ছে, এই যে সকালের বাবা 25 লক্ষ টাকা খরচ করছে, এখন তার সন্তানের জন্য স্কুলের সামনে গেটে আজকে 8 বছর ধরে বসে আছে। প্রতিদিন আপনি গেলে দেখতে পারবেন একটা চেয়ার নিয়ে বসে থাকে। কেন? সে একটা বাবা ডাক শুনবে, তার সন্তানই আসবে, আসার পর বলবে বাবা, এটাই তার আত্মতৃপ্তি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যদি দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ নিজে উপলব্ধি করতো এই সন্তানটা আমার,
এই বাচ্চাটা আমার। রাষ্ট্র যদি উপলব্ধি করত একটা শিশু নিখোঁজ শুধুমাত্র একটা সংখ্যা না, এটা রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব। আমরা যদি সেই দায়িত্ব মনে করতাম তাহলে সেটাকে আর এড়িয়ে চলতাম না। তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমরা স্টেপ নিতাম, পরিবারকে সান্ত্বনা দিতাম, সমাজে যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তারা পরিবারকে সান্ত্বনা দিত। জাস্ট এই সান্ত্বনার জায়গা থেকেই আমরা মূল পরিবার, আমরা হচ্ছে পরিবারদেরকে কাউন্সিলিং করব। যে যেমন আমার বোন এখনো পাইনি, কিছুদিন আগে 4 মাস পর একটা শিশু পাওয়া গেছে। ঠিক এরকম যাদের পাওয়া যাচ্ছে না তাদেরকে আশায় রাখা, ইনশাল্লাহ কোনো না কোনো দিন আমরা তাকে পাবো, ফিরে পাবো। এই পরিবারদেরকে ধরুন আমাদের মূল পরিবারে এরকম পরিবার আছে যারা এই যে মুনতাহার মতো, নিশাত, ফাহিমা এদের মতো এখন মানে তারা প্রাণ নাই, এখন তাদের অস্তিত্ব আমাদের সমাজে নাই। আমরা ব্যর্থ, আমরা রাষ্ট্র হিসেবে ব্যর্থ না, জনগণ হিসেবে ব্যর্থ, আমরা নিজেরাই জানি। আমরা তাদেরকে যথাযথ সুরক্ষা দিতে পারি নাই। শিশু সুরক্ষার জন্য বাংলাদেশে সেরকম কোনো ব্যবস্থাই নেই। তো আমরা যদি তাদেরকে সুরক্ষা দিতে পারতাম, তাদেরকে ওইভাবে প্রোটেক্ট দিতে পারতাম, আজকে তারা আমাদের মাঝে থাকতো। তাদের সুন্দর হাসিটা আজকে যেমন সকালটা হয়েছে, এরকম সকালের মতো সুন্দর একটা সমাজ চলে আসতো। আমরা রাষ্ট্র উন্নত করব, কখন উন্নত করব? শিশুদের জীবনের উপর দিয়ে, শিশু নিখোঁজের উপর দিয়ে। এখনও অনেক শিশু প্রতিনিয়ত নিখোঁজ হচ্ছে, আমরা কি করতেছি? কিছুই করতে পারতেছি না। এই যে শাকিল, আসলে এই মানে ব্যথাটা, এই কষ্টটা আমরা বুঝি, কিন্তু যদি বাস্তবতার দিকে তাকাই, সেটা হচ্ছে যে আসলেও কি আমরা বুঝতে পারছি যে আমার পাশে যে শিশুটা আছে সেটা একটা নিখোঁজ শিশু? এই বোধটা কি আসলে আমাদের আছে, বা এটাকে আমরা বুঝতে পারছি কিনা? আমি এই জায়গা থেকে সিজদার কাছে আসতে চাই, যেহেতু আমি জানি যে তোমার কাজ হচ্ছে অনেক বেশি ডেটা এবং ইনফরমেশনগুলো নিয়ে। সেখানে বাংলাদেশের যদি আমরা সিনটা বুঝতে চাই, বাংলাদেশে প্রতিনিয়ত কি পরিমাণ শিশু নিখোঁজ হয় একটা, এবং এই নিখোঁজ হওয়ার কারণগুলো আসলে মোটা আমরা দাগে যদি কি কি পেয়েছি রিসার্চ করে। Okay, thank you for your question. আসলে এই মুন অ্যালার্টটা আমরা এটা নিয়ে কাজ শুরু করছি কেন? কারণ দেখা যাচ্ছে যে আমাদের দেশে শিশুদের সেফটিটা অনেক কম। এখন পুরো পৃথিবীতেই এটা ঠিক আছে যে শিশুদের বিভিন্ন রকমের ভায়োলেন্সের শিকার হতে হচ্ছে, হ্যারাসমেন্ট থেকে শুরু করে কিডন্যাপিং, ট্রাফিকিং, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। বাট দেখা যাচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিজগুলোতে, স্পেশালি বাংলাদেশে, এই সমস্যাটা অনেক বেশি। এমনকি ইট ইজ গটেন টু দ্য পয়েন্ট যেখানে শিশু যদি নিখোঁজ হয়ে যায়, বাংলাদেশে এরকম কোনো স্পেসিফিক ডেটা নেই, এরকম কোনো স্পেসিফিক সংখ্যা নেই যে আসলে গড়ে বা বছরে কতজন শিশু নিখোঁজ হচ্ছে বা মিসিং হয়ে যাচ্ছে। এটা আসলে খুবই ভয়াবহ একটা ফ্যাক্ট। এন্ড আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও কি নেই যে কত সংখ্যক শিশু হয়? এরকম স্পেসিফিক কোনো ডেটা নেই। এইটাই সবচেয়ে অ্যালার্মিং ফ্যাক্ট যে আসলেই তাহলে আমরা একটা ফেল স্টেট এই জায়গা থেকে, যে আমাদের কাছে এই তথ্যটাই নেই। কিন্তু আমরা কি বলতে পারি যে কি কি কারণে আসলে শিশুরা নিখোঁজ হয়, কোন কোন প্রেক্ষাপটে? মানে জানার কি সুযোগ হয়েছে কিনা বা কাজ করতে যে কারণটা যেটা হয় সেটা হচ্ছে, যেমন এর আগে আমি একটু বলি, ইউরোপে, পুরো ইউরোপ জুড়ে বছরে 2.5 লাখেরও বেশি বাচ্চা মিসিং হয়, এবং আমেরিকাতে প্রত্যেক দিন হচ্ছে 1300-র উপরে বাচ্চা মিসিং হয়। এবং এই যে অ্যাম্বার অ্যালার্ট, এগুলো কিন্তু আমেরিকা, ইউরোপ থেকেই আসছে। কিন্তু বাংলাদেশে যেমন যেটা বললো যে কত বাচ্চা মিসিং হয়, কয়টা জিডি হয়, কয়টা অপহরণ হয়, এবং কত বাচ্চা ফিরে আসলো, তারপর কেউ জানেই না। তো এটাই আসলে সব থেকে অবাক করার বিষয়। তো আমরা দেখি যে বাচ্চা নিখোঁজ অনেক কারণে হয়। যেমন একটা হচ্ছে অপহরণ, তারপর হচ্ছে আপনার মুক্তিপণের জন্য হচ্ছে অপহরণ করা হয়, পাশাপাশি হচ্ছে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয় তাদেরকে। আবার হচ্ছে একটু যারা বড়, মানে একটু 12-13 বছর বা 10 বছর, ওরা অনেক সময় হচ্ছে রানওয়ে, ওরা হচ্ছে বাসা থেকে রাগ করে চলে যায়, বা হয়তো বা স্কুলে পড়াশোনার চাপ, হয়তো পরীক্ষা পালিয়ে যায়, এই সংখ্যাটা। তো আবার অনেক বাচ্চারা হচ্ছে এমনি হারায় যায়। এবং যমুনা ফিচার বা কিছুদিন আগেই একটা দেখলাম, একটা বাচ্চা মেয়ে, ও হারায় গেছে, আম্মুর সাথে আসছিল, এখন মোবাইল নাম্বার কিছু বলতে পারে না, কান্নাকাটি করতেছে, পরে ফেসবুকে আপলোড করে পাওয়া যায়। তো এরকম যাদের আর বলতে পারে না ইনফরমেশন, ওদেরকে এই শেল্টার হোমে রাখা হয়। এখন এই শেল্টার হোমগুলো সরকারি বেসরকারি শেল্টার হোমে আছে, কিন্তু এই শেল্টার হোম থেকে ওইভাবে উদ্যোগ নেওয়া হয় না যে তাদেরকে আবার ফিরাই দেওয়া হোক, মানে কোনো আমাদের সেন্ট্রালাইজ, মানে শিশু নিখোঁজ নিয়ে আমাদের কিছুই নাই। তো আলিফ হচ্ছে আপনার গত বছর, ও হচ্ছে টঙ্গী গাজীপুরে হচ্ছে খেলছিল। তো একজন বোরকা পরা মহিলা এসে বলে, আমি তোমার চাচি লাগি, তোমাকে হলো চকলেট কিনে দিব। তো ও চলে যায়। এরপরে হচ্ছে মিসিং, শুক্রবার
ওর বাবা হচ্ছে সেলুনে কাজ করে, ওদের একটা সেলুন আছে গাজীপুরে। এখন ওরা খোঁজাখুঁজি করার পর পুলিশে যায়, থানায় যায়, থানাতে জিডি টিডি নেয় না, বরঞ্চ বাবাকে বলা হয় যে আপনি এই অপহরণের সাথে মানে আপনারাই গায়েব করে রাখছেন। বিভিন্ন রকম 2-3 দিন কোনো খোঁজ নাই। তারপরে এক পর্যায়ে থানা জিডি নিয়েছিল, কিন্তু সেখানে ওই অপহরণের ব্যাপারটা না, যে বাচ্চাকে খুঁজে পাইতেছি না, কিন্তু এটা অপহরণ হয়েছে। মানে পাশে আর একজন ছিল, একটা ছোট বাচ্চা, ও আবার এসে বলছে ওর সাথে খেলছিল যে বাচ্চাকে হলো নিয়ে গেছে। তখন আমাদের তখন হলো অ্যাম্বারের বাংলাদেশে চালু করার জন্য সেজদা সহ বিভিন্ন ভিডিও আমরা দিচ্ছি, বাংলাদেশের দরকার। তো আমাদের ওই স্থানীয় যারা ওইখানে চুল কাটে, আলিফকে দেখে, তারা এসে হলো আমাদের মেসেজে, ভাই আমাদের তো কাশেম ভাইয়ের এই ছেলেটা আলিফ হারাই গেছে, আপনি কিছু করেন। তখন আমরা কি করলাম, আমরা তখনকার যে উপদেষ্টা ছিল শারমিন মোর্শেদ, ওনাকে যে বললাম আপনি আপনার ওয়েবসাইটে একদিনের জন্য আপনার ছবি চেঞ্জ করে দিয়ে এই বাচ্চার ছবি দেন। তো ওইটা উনি করলো। পাশাপাশি আমাদের টিমে দীপ্তি চৌধুরী, ও আমাদের টিম মেম্বার, ওকে নিয়ে গেলাম ওইখানে একটা লাইভ ভিডিও করলাম, ওইটা প্রায় 80,000 মানুষ ফেসবুকে শেয়ার করলো। তো বিভিন্ন মানুষ আমাদের হেল্পলাইনে কল করতে থাকে, কেউ এখানে দেখছে ওইখানে দেখছে, এভাবে করতে 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 আমরা 5 দিন পর ঝিনাইদহ থেকে পুলিশ এবং আমরা উদ্ধার করলাম। মহিলা গ্রেপ্তার হলো, ওর স্বামী গ্রেপ্তার হলো, ওর ছেলে গ্রেপ্তার হলো। তো ওই দিনই হচ্ছে আপনার ওই মহিলা সাভার থেকে ওইখানে চলে গিয়েছিল। আরেকদিন যদি আমরা ওয়েট করতাম তাহলে ওকে ভারতে পাচার করে। আর এই মহিলার কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো নাই যে ফোন করে যে ভাই টাকা দাও তোমার ছেলেকে ধরছে। তার টার্গেট হচ্ছে পাচার করে। এবং বাচ্চাটা এত দেখা যাচ্ছে আলিফ এত কিউট, এত মানে এবং সবার সাথে মিশে, একমাত্র ছেলে তাদের। তো এই যে বিষয়টা, এখন সে সেলুন মানে তার বাবা চাক কাজ করে, পুলিশ জিডি সাধারণত আমাদের হয় কি যে 24 ঘন্টাকে খুঁজে দেখেন, অথচ আপনি ইউরোপ আমেরিকাই বলে বাচ্চা হারানোর প্রথম 3 ঘন্টা ইম্পর্টেন্ট। এই তো প্রথম 3 ঘন্টা হলো আমরা বাচ্চা গোল্ডেন টাইম। তো এই জিনিসগুলো মানে ছিল আছে। তো তো আমরা এখন মুন অ্যালার্ট করতে পেরেছি। তো আমাদের কি আসলে পুরো সিস্টেমে মানে আমরা যা পড়ে ট্রেন্ড হই আর কি, তার কি উল্টো করে বইটা লেখা নাকি? মানে একটা জায়গায় 3 ঘন্টার মধ্যে পাওয়া যায়, আমাদের 24 ঘন্টাকে খুঁজে দেখতে বলে। আমাদের কি আলাদা করে আমাদের জন্য স্পেসিফিকলি লেখা? তারা নিজেরা ই করে না, যে বাচ্চা নিজস্ব উদ্ভাবন, নিজস্ব এটা বাংলাদেশেই মানে এরকম বাচ্চা তো কোথাও হারিয়ে গেছে, কোথাও তো ঘুরতে গেছে, আমাদের নিজস্ব উদ্ভাবন। এবং আরেকটা আসলে নিজস্ব উদ্ভাবন তো আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় এত ফ্রেমড কেসেস আসে যে সেই জায়গা থেকে অনেক সময় তারা আসলে জিডির কথা যদি দেখেন, আপনার মোবাইল টোবাইল হারাই গেলে আপনি অনলাইনে জিডি করতে পারবেন। যেমন গতদিনই মানে প্রথম যে মেটার অ্যাম্বার অ্যালার্ট অ্যাক্টিভ হলো আমাদের, যে বাচ্চাটা তার বাবা হচ্ছে আপনার সেনাবাহিনীতে চাকরি করে, তার অটিজম বাচ্চা পুরো আসে কেজিতে পড়ে। তো বাচ্চাটা আপনার 5টার দিকে হারাই গেছে, 2 দিন হলো, গতকালকে উদ্ধার হয়েছে। খুঁজতে রাত্রের বেলা যখন ওনার হোম টিউটার আমাদেরকে জানাইছে, ওই বাবা আমাদের সম্পর্কে জানতো না, উনি পেজে আমাদেরকে জানাইছে, আমরা মেটার সহযোগিতা অ্যালার্ট অ্যাক্টিভ করে দিছি, পুলিশকে অবগত করছি। এটা আশেপাশে সবার কাছে চলে গিয়েছে। পরে একজন হচ্ছে আপনার থানায় দিয়ে গেছে এবং উদ্ধার হয়েছে। তো এখন উনি প্রথমে থানায় গেছে, এখন ধরেন থানায় যাবে জিডি করবে নাকি বাচ্চা খুঁজবে? কারণ বাচ্চা আপনার যদি হারায় যায়, এখন আপনি কি করবেন? তো অনলাইনে যদি জিডিটা করা যায়, বাচ্চা হারানোর জিডি, তাহলে কিন্তু নিশ্চয়ই কোনো একটা টেকনিক্যাল জটিলতা আছে, এইজন্যই হয়তো নিশ্চয়ই জটিলতা নাই, আগ্রহের কমতি আছে। এবং মুন অ্যালার্টের সাথে যদি জিডিটা মানে এখানে অ্যালাইন করা থাকে, জিডি হওয়া মাত্রই মুন অ্যালার্টে সেটা ফ্ল্যাগ করে যাচ্ছে। যাই হোক, আমরা একটু শাকিলের কাছ থেকে বিষয়টা শুনি। শাকিল, ঘটনাগুলো কি কি ঘটে বাংলাদেশে? আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন, যেহেতু আপনি আপনার বোনকে হারিয়েছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, সাধারণত চিত্রটা কি হয়? কেন হারিয়ে যায়, নাকি হারিয়ে ফেলা হয়, নাকি হারিয়ে দেয়া হয়, হারিয়ে রিপোর্ট করা হয়? ঘটনাটা কি ঘটে? আসলে হারিয়ে আপনি যেটা বলছেন এটা এইভাবে এক্সপ্রেসলি বলা যাবে না। ধরেন হারানোর পর যদি যাকে পাওয়া যায় তাহলে আমি বলতে পারবো যে এর সাথে এটা ঘটছে। যদি তাকে পাওয়া না যাচ্ছে তাহলে আমি এটা বলতে পারতেছি না। ধরেন আমার বোন 2008 সালে হারাইছে, এখন পর্যন্ত আমার বোনের কি হয়েছে, ওর সাথে 8 বছরের একটা শিশু, ওর সাথে কি হয়েছে সেটাই আমরা জানি না। আমি কিভাবে বলবো যে আমার বোনদের সাথে, আমার ভাইদের সাথে কি হচ্ছে? আপনাদের সাকসেস রেটটা একটু চিন্তা করি, এই পর্যন্ত কত সংখ্যক বাচ্চাকে এরকম খুঁজে বার করা গেছে যারা হারিয়ে গেছেন? আপনার 28 জন। 28 জনকে 3 মাসে না 28 জনকে আমরা খুঁজে বের করেছি। ঢাকার মধ্যে ছিল এবং এটা মেটা তখন আমাদের সাথে অ্যালাইন ছিল না। আচ্ছা, নিজস্ব উদ্যোগে আপনারা 28 জনকে খুঁজে বের করেছেন। পুলিশ সহযোগিতা করেছে, তবে এই ধরেন এটা তো জানুয়ারিতে শুরু হয়েছে, তখন ইন্টিম গভর্নমেন্ট ছিল, আবার পুলিশের নতুন সেটআপ, সবাই আবার নতুন করে। তো মানে আর এখন মেটা যুক্ত হয়ে গিয়েছে, এখন আরো সহজ হয়ে যাবে কাজটা। শাকিল, ওই জায়গা থেকে জিজ্ঞাসা, এই যে 28টা বাচ্চাকে যে খুঁজে বার করা গেল, মেজরিটি সিনারিও কি বা কোনো কমন গ্রাউন্ড আছে কিনা, যে ঠিক এই গ্রাউন্ডে বাচ্চাগুলো হারিয়ে গেছে বা এরকম কিছু হয়েছে, আপনার যদি জানা থাকে? ধরেন ম্যাক্সিমাম বাচ্চা
ম্যাক্সিমাম বলতে গেলে না, এক একজনের এক একটা স্টোরি থাকে, কারণ প্রত্যেকটা বাচ্চার পিছনে এক একটা ইয়া থাকে। ধরেন ধরেন আমার বোন যেভাবে মার্কেটে গেছে, মার্কেট থেকে আর খুঁজে পাই নাই, সকাল যেরকম খেলতেছিল ওকে ওই জায়গা থেকে নিয়ে গেছে অপহরণ করে। তারপরে এরকম আরও বাচ্চা আছে, ধরেন মোহাম্মদ একজনকে মহাখালীতে ইব্রাহিম আছে, ওকে অপহরণ করে নিয়ে গেছে। এরকম ম্যাক্সিমামের পিছনে ধরেন এক একটা কারণ থাকে। ধরেন কেউ যে আলিফকে আমরা উদ্ধার করছি, আলিফকে এক বোরকা পরিহিত মহিলা নিয়ে গেছে। মানে কোনো কমন গ্রাউন্ড ডাকা যায়নি, তাই তো? আপনাদের যেমন ওই যে যমুনা টিভি, উনি হচ্ছে ড্রাইভার, এইখানে ওনার বাচ্চা হারাই গেছিল। পরে আমরা মুন অ্যালার্ট, তখন হচ্ছে তো মেটা ছিল না, বাট আমরা বিলবোর্ড ডিএনসিসি ডিএসসিসি আমাদের আবার সহযোগিতা করছিল। একজন এসে সিসি ক্যামেরা দেখা গিয়েছে, এক ছেলে এসে বলতেছে পার্কে নিয়ে যাবে, ওই বাচ্চার সাথে চলে গেছিল। পরে যখন অ্যালার্ট জারি হয়েছে একদিন পরে, ওই মানে সাথে সাথে তো আমার সদরঘাট থেকে আশেপাশে যত বিলবোর্ড আছে বাচ্চার ছবি ঘন ঘন দেখাই। পরে ওই ছেলেটাকে, ওই বাবুটাকে আপনার ওই ছেলেটা ওই সদরঘাটে রেখে চলে যায়। আশেপাশের মানুষ তখন ফোন করে বাচ্চা উদ্ধার। এখন এই যে অপরাধীকে গ্রেপ্তার কিন্তু হয়নি, বাচ্চা উদ্ধার হয়েছে কিন্তু গ্রেপ্তার হয়নি। তো মেন ব্যাপারটা হচ্ছে কি, বাইরের দেশগুলোতে যেমন আপনি যদি ইউএসএ দেখেন, ইউএস মার্শাল, এফবিআই, ওরা প্রত্যেক বছর অপারেশন উই উইল ফাইন্ড ইউ, অপারেশন হোম ফর হলিডেজ করে, 1 মাস ব্যাপী অপারেশন। আমাদের হাতে একটা ম্যাগাজিন আছে, মুন অ্যালার্ট। হ্যাঁ, এই ম্যাগাজিনটা আসলে কি এবং এই ম্যাগাজিনটা আসলে কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে, এটা আসলে জানতে চাই আমি সিজদার কাছে, যে সিজদার আমাদের একটু বলবেন মানে exactly. পারপাস অফ দিস ম্যাগাজিন। ওকে, থ্যাংক ইউ ফর ইয়ার কোয়েশ্চেন। আসলে দেখা যাচ্ছে যে আমরা যে মুন অ্যালার্টটা লঞ্চ করেছি, মুন অ্যালার্টের মূল জিনিসটা হচ্ছে পাবলিকের কাছ থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি, অর্থাৎ আমরা যে ম্যাস হেল্পটা পাচ্ছি, এটার মাধ্যমে নিখোঁজ হওয়া শিশুদের উদ্ধার করা বা তাদের সেফটিটা এনশিওর করা। এখানে মেইন জিনিসটা হচ্ছে পাবলিক রেসপন্স। এখন আমরা যদি পাবলিক রেসপন্স চাই, তাহলে আমাদের অ্যাওয়ারনেস লাগবে, সচেতনতা লাগবে। আর সেই অ্যাওয়ারনেস স্প্রেড করতেই এই কমিকটা আমি মনে করি বিশেষ করে বাচ্চাদের জন্য। যেমন এই কমিকের মূল স্টোরিটা হচ্ছে একজন শিশু হারিয়ে যায়, তাকে মুনমুন নামের একটা ক্যারেক্টার উদ্ধার করে, আর তাকে কিভাবে সে সেফ থাকতে পারবে পাসওয়ার্ডের মাধ্যমে, তার বাবা মার সাথে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে, যেন তাকে পরবর্তীতে কেউ কিডন্যাপ না করতে পারে বা কেউ যেন তাকে না নিয়ে যেতে পারে। তো আসলে বাচ্চাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করা, যে তারা কিভাবে সেফ থাকতে পারবে, তাদের প্রোটেকশনটা কিভাবে আসবে, তারা নিজ নিজ জায়গা থেকে তাদের বাবা মার সাথে তারা কি নিয়ে কথা বলতে পারবে, বা যদি সহজ করে বলি, এটা তাদের মাথায় দিয়ে রাখা, যদি কোনোদিন এমন পরিস্থিতি হয় তার কি করণীয়। চমৎকার। এরকম একটা কমিক আপনাদের বাড়িতে থাকতেই পারে। প্রত্যেকটা স্কুল উদ্যোগী হয়ে যদি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়, তাহলে বোধহয় একটা পরিবর্তন আসতে যাচ্ছে, তাতে করে শিশুরা জানতে পারবে। একটা রিসব্যান্ডও আছে, এই যে মুন ট্যাগ, এটা কি আমরা জিওলোকেশন বের করতে পারি? এখানে হচ্ছে কেউ যদি স্ক্যান করে, এটা সাধারণত ওই বাচ্চাদের জন্য যারা বাবা মার মোবাইল নাম্বার মনে রাখতে পারে না, একদম ছোট হারায় যায়। তো আপনি পেলেন কিউআর কোডটা স্ক্যান করলেন, প্যারেন্টস ইনফরমেশন। এটা ফিজিবল, এটা এখন আছে? হ্যাঁ, এটা এই যে হাতে পড়া আছে, এটা আমরা এখন পুরোপুরি লঞ্চ করব। আচ্ছা, আমরা একটু সাদাতের কাছ থেকে একটু জানতে চাই, একদম শেষ পর্যায়ে আছে আমাদের আয়োজনের। সাদাত, আমার পরিবারের কেউ হারিয়ে গেল, আজকে টেলিভিশনে যারা দেখছে তাদের পরিবারের কেউ একজন হারিয়ে গেল, করণীয় কি? প্রথম আপনাদের কাছে যদি যেতে হয়, মুন অ্যালার্ট যদি ক্রিয়েট করতে হয়, তার কি করতে হবে? আচ্ছা, আমাদের হচ্ছে যদি শিশু, আমরা শুধুমাত্র শিশুদের নিয়ে কাজ করি। বয়সটা কতটুকু হবে? বয়সটা হচ্ছে 18-র নিচে যে কোনো শিশু। তবে মুন অ্যালার্ট জারির ক্ষেত্রে শর্তাবলী হচ্ছে 13-র নিচে, কারণ 13-র নিচে হইতে হবে আর কি, টিনেজারের নিচে হইতে হবে। আর আমরা মুন অ্যালার্ট তো শুরু করেছিলাম, আপনার বাংলাদেশে পাইলটিংটা শুরু হয়েছিল সিআইডির সহযোগিতায়, এবং তখন সিবগাতুল্লাহ স্যার, উনি এখন অতিরিক্ত আইজিপি হিসাবে আছেন, উনি আমাদের অনেক হেল্প করছেন সবসময়। তো আমাদের এই হেল্পলাইনে কল করতে হবে, কল করে জানাতে হবে, অথবা 999-এর সাথেও আমরা একটা এখন এমইউ করছি, 999-এও জানানো যেতে পারে, বা আমাদের যে পেজ আছে মুন অ্যালার্ট, ওই পেজেও জানানো যেতে পারে। আর যখন জানাবে, কি জানাবে? হারিয়ে গেছে ইনফরমেশন দিয়ে জানাবে, এবং জিডির কপিটা, এবং মুন অ্যালার্ট যে মেটার সাথে অ্যাক্টিভ করে, কিন্তু জিডি প্রয়োজন নাই। আচ্ছা, জিডি পরেও করা যাবে। আগে জাস্ট তথ্যগুলো যদি দেওয়া হয়, তখনই এটা পুলিশের সহযোগিতা নিয়ে পুলিশের কাজ থাকবে। অ্যালার্টটা জারি কমিউনিটির কাজ। আমরা সামনে কিন্তু শুধুমাত্র মেটাটেটা না, ধরেন আপনার মসজিদের মাইকগুলোকেও আমরা কানেক্ট করে আসবো, যে একটা অ্যালার্ট দিলে আশেপাশে ওই এলাকার মসজিদের মাইক একসাথে বলবে এই বাচ্চাটা হারাই গেছে, এই তথ্য। পুলিশের কাজটা হবে পুলিশটাকে উদ্ধার করা। অ্যালার্ট যাচ্ছে, জনগণ তথ্য পাচ্ছে, কিন্তু পুলিশের কিন্তু ডেডিকেটেড এখন কোনো সেল নাই, যেটা সব থেকে চ্যালেঞ্জিং। তো এটা আমার এই প্রোগ্রামের এইটাই আমার অনুরোধ, কারণ কমিউনিটি আমরা পোস্ট করতে পারবো, শেয়ার করতে পারবো। আমাদের মুন অ্যালার্টের পেজে অনেক লাইক আছে, ওরাই আমাদেরকে, আপনি পোস্ট করলে ওরা এসে কমেন্ট করবে যে আপনি মুন অ্যালার্টে যোগাযোগ করেন, ওরাই আমাদেরকে ভাই আমার প্রতিবেশী হারাই গেছে, আপনি একটু করেন। আমাদের ভলেন্টিয়াররা কাজ করছে, কিন্তু
বাচ্চা উদ্ধারের জন্য যদি পুলিশের আইনশৃঙ্খলা ডেডিকেটেড বাহিনীর টিম না দরকার থাকে, তো। যেটা আমেরিকা ইউরোপে আছে, স্পেশাল ইউনিটি আছে, তো আমাদের নাই, তো তখন কি হবে, অন্য পুলিশ সবাই তো অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত। এখন বাচ্চা মানে উদ্ধার করার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দরকার, বিশেষ কেনাইন দরকার, যে কেনাইনটা হচ্ছে কুকুরটা শুধুমাত্র বাচ্চা সেন ডিটেক্ট করে আনতে, মানে খুঁজে বের করতে পারে। তো এরকম অনেক উদ্যোগ পুলিশকে নিতে হবে, এটা আসলে তাদের ছাড়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, চমৎকার অনেক কিছু শিখলাম না রুনিয়া? অনেক কিছু জানা হলো আজকে। সিদ্ধান্ত আপনাদের, যারা বাড়ি বসে দেখছেন এবং শুনছেন, সিদ্ধান্ত প্রণেতা যারা রয়েছেন। শিশুরা হারিয়ে যায়, শুধুমাত্র হারিয়ে যাওয়া একটি নিখোঁজ সংবাদে তাদের সীমাবদ্ধ রাখবেন, নাকি এরকম চমৎকার যে উদ্যোগগুলো আছে যারা ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে প্রতিষ্ঠান থেকে পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ার চেষ্টা করছে, তাদেরকে পৃষ্ঠপোষক হিসেবে সহায়তা করবে? প্রশ্নের উত্তরটি জানা থাকলে আমাদের জীবন সহজ হবে, আর না জানা থাকলে কিছু বলবার নেই, নতুন করে আইন লিখতে হবে। আপনাদের সবাইকে সকল হতাশার মধ্যেও আবারও শুভ সকাল। শুভ সকাল।